এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। অথই কিছু চেয়েও বলতে পারল না। গলা ধরে আসছে যেন। বুকের ভেতর কেমন এক শূন্যতা অনুভব করছে সে। কেন এমন হচ্ছে? তার মা চলে গেল। অথৈর চোখ পড়ল আয়নায়। নিজের চেহারা দেখে নিজেই হতাশ হলো। বিগত কয়েকদিন ধরে বিয়ের টেনশনে বেহাল দশা হলো চেহারার। হঠাৎ নিজের প্রতিবিম্বের পাশে একটা অবয়বকে দেখতে পেল সে। তার পাশে দাঁড়িয়ে হাসতে লাগলো সেই অবয়বটি। চমকে উঠে নূরে সরে দাঁড়ায় সে। কাকে দেখল সে? বুকের ভেতর অজানা এক অনুভূতি হতে লাগলো। কিছু একটা হারানোর ভয় তাকে গ্রাস করছে ক্রমশ। গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল সে। সারোয়ারের সাথে মাইশার আবারও দেখা হলো। অনেক দিন পর দেখা হওয়ায় সারোয়ার নিজেই এগিয়ে এলো কথা বলার জন্য। মাইশা একমনে নদীর পানির দিকে তাকিয়ে আছে। সারোয়ার পাশে এসে দাঁড়িয়েছে নিঃশব্দে। মাইশার দৃষ্টি অনুসরণ করে সেও নদীর পানির দিকে তাকালো। নদীতে নৌকা চলাচল করতে দেখা যাচ্ছে। ব্রিজের উপর হাত রেখে সেগুলোই দেখছে মাইশা। সারোয়ার কিয়ৎক্ষণ চুপ থাকলো। অতঃপর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো মাইশাকে, এভাবে নৌকা দেখে তো মন ভালো হবে না। নৌকায় চড়ে উপভোগ করলেই তবেই মন ভালো হবে। আচমকা কোনো অজ্ঞাত পুরুষের কণ্ঠ পেয়ে চকিতে ফিরে পাশে তাকালো মাইশা। দেখলো সারোয়ার তার পাশে দাঁড়িয়ে দৃষ্টি নদীর দিকে স্থির রেখেছে। মাইশা একটু চমকালো সারোয়ারের আগমন দেখে। ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কখন এসেছেন? সারোয়ার দৃষ্টি সরিয়ে মাইশার চোখে চোখ রাখলো। মাইশার মলিন মুখটা দেখে ভালো লাগলো না সারোয়ারের। সে বলল, আমি এসেছি হলো কিছুক্ষণ। আপনার খবর বলুন, কি করছেন এখানে? মন খারাপ নাকি? মাইশা কয়েক সেকেন্ড চুপ থেকে উত্তর দিল, মন খারাপ হলেও বাকি, আমার মন ভালো করার জন্য তো কেউ নেই। কি জন্য মন খারাপ জানতে পারি কি? সারোয়ারের প্রশ্নে মাইশা তার দিকে তাকালো। উল্টো প্রশ্ন করলো, আপনি বলেছিলেন আমাকে, তাহলে আমি কেন বলবো? খুব তো ব্যস্ত দেখিয়েছিলেন সেদিন। বলবো না আপনাকে? এই কাজে ছিলেন, সেটা করে আমাকে একা থাকতে দিন। বলেই উল্টো দিকে হাঁটতে শুরু করলো মাইশা। তার চোখের দৃষ্টি ততক্ষণে ঝাপসা হয়ে এসেছে, যা চোখ এড়ায়নি সারোয়ারের। সারোয়ার তার কথাগুলো শুনে বুঝতে পারলো সেদিনের ব্যবহারে মাইশার খারাপ লেগেছে। সারোয়ার দৌড়ে মাইশার কাছে গেল। তার পাশে পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো। মাইশা দেখেও না দেখার ভান করে রইল। প্যান্টের পকেটে 2 হাত গুজে আবার বলল, আজ কিন্তু আমার কোনো কাজ নেই। আপনি চাইলে আমাকে বলতে পারেন, আমি আপনার মন ভালো করার জন্য সাহায্য করতে পারি। আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছে আপনি? চোখ গরম করে তাকালো মাইশা। বিনিময়ে হাসলো সারোয়ার। সে বলল, সরি সেদিনের জন্য। চলুন কোথাও গিয়ে বসি। কেন যাবো আপনার সাথে? কে আপনি? কে বলবো আপনার সব? আরে আস্তে, আপনি এত চিৎকার করছেন কেন? প্রশ্নের উত্তর দিন। আমাদের তো পরিচয় আছে। কেমন পরিচিত? কাজিনের ফ্রেন্ড আপনি। এছাড়া কি আর কোনো পরিচয় আছে আপনার সাথে আমার? বিক্ষিপ্ত মনে প্রশ্নগুলো করে বসলো মাইশা। সারোয়ার অপ্রস্তুত হয়ে পড়ল। মনে হচ্ছে জানতে চাওয়াটাই ভুল হলো। মেয়েটা সেদিন তাকে সময় দিতে চেয়েছিল। সে নিজের ইগোর জন্য মেয়েটাকে অগ্রাহ্য করলো। তাহলে আজ কেন মেয়েটা তাকে সব বলবে? তাছাড়া সত্যি তো কোনো পরিচয় নাই তো তার সাথে। আমরা চাইলেই তো পরিচিত হতে পারি। আনমনে বলে ফেললো কথাটা সারোয়ার। মাইশা হাঁটা থামিয়ে চোখ বড় করে তাকালো সেদিকে। সারোয়ার যখন ধ্যানে এলো, মাইশাকে এভাবে তাকাতে দেখে ঘাবড়ে সেও দাঁড়িয়ে গেল। মানে বলছি যে আমি আমার নিয়ে করতে হবে না। আর সরি, আমার পক্ষ থেকে আমি একটু বেশি ছুটপাট করেছি আপনার উপর। তাহলে কি আমরা একটু বসে কথা বলতে পারি কি? দেখুন, আমার তেমন কিছু হয়নি, আই এম ফাইন। আপনাকে দেখে মনে হচ্ছে না। প্রত্যেকের জীবনে কিছু লুকানো অতিরিক্ত থাকে, যেগুলো চাইলেও কাউকে বলা যায় না। বুকের ভেতর আলগোছে ও সযত্নে চেপে রাখতে হয়। ভুল ধারণা। যন্ত্রণার কথা যত চেপে রাখবে তত কষ্ট বাড়বে। কাউকে তিক্ততার কথা উজাড় করে বললে মন হালকা হবে।
মায়েশা চুপ করে যায়। সরু চোখে সারোয়ারের দিকে চেয়ে থাকে সে। সারোয়ার হঠাৎ করে বলল, বন্ধু ভেবেও তো বলতে পারেন বন্ধু হবেন। আপনার মতো একজন সফল মানুষের বন্ধু হওয়ার যোগ্যতা আমি রাখি না মিস্টার। আমি সফল? কে বলল? খানিকটা হেসে সারোয়ার প্রশ্ন করল। মায়েশা জবাবে বলল, আপনি আপনার কেরিয়ার সফল না। কিন্তু আমি আমার ব্যক্তি জীবনে মোটেও সফল নই। সারোয়ারের চোখ হতাশায় পরিপূর্ণ। মায়েশা আর কিছু বলল না। আবারও নীরবতা দুজনের মাঝে। মায়েশা পুনরায় হাঁটা আরম্ভ করলো, সাথে তাল মেলালো সারোয়ার। হাঁটতে হাঁটতে ওরা একটা পার্কে এসে থামলো। সারোয়ার প্রথমে বলল, চলুন ওই বেঞ্চিতে গিয়ে বসি। এখানে অনেক লোকজন আছে, আপনার খারাপ ভাবতে পারে। মাথা নিচু করে জবাব দিল মায়েশা। সারোয়ার প্রত্যুত্তরে বলল, আরে কে কি ভাববে? মানুষের এত সময় কোথায় যে অন্যদের বিষয়ে নাক গলাবে? এক্স্যাক্টলি, এই যেমন আপনার এখন সময় আছে বলে আপনি আমার বিষয় নিয়ে ভাবছেন। মায়েশার এমন কথায় সারোয়ার হতভম্ব হয়ে যায়। কোনো উত্তর খুঁজে পায় না বলার জন্য। মায়েশা একটু হেসে বলল, মজা করছি, চলুন যাওয়া যাক। সারোয়ার আর কোনো শব্দ অপচয় করল না। মায়েশাকে নিয়ে পার্কের ভেতরে এগিয়ে গেল। দুজন মিলে বেঞ্চিতে বসলো। ওখানে একটা বাচ্চা ছেলে বাদাম বিক্রি করছিল। সারোয়ার 2 মুঠো বাদাম কিনে কাগজ মোড়ানো একটা মায়েশাকে দিল, ও একটা নিজে রাখলো। মায়েশার ভালো লাগলো। সারোয়ার বলা শুরু করলো। মায়েশা মনোযোগী শ্রোতা হয়ে শুনছে। শাড়ি পরে রেডি হয়ে বসে আছে অথই। মুখে কিছু লাগায়নি, শুধু একটু পাউডার দিয়েছে। ঠোঁটে লিপস্টিক ও চোখে কাজল পড়েছে। মায়ের রেখে যাওয়া সোনার একটা চেইন, একজোড়া কানের দুল ও একজোড়া চুড়ি পরেছে। মাথার চুল খোপা করে বেঁধেছে। এছাড়া আর কিছুই পরেনি সে। সে একবার ভেবেছিল উল্টো পাল্টা সাজবে, যেন পাত্রপক্ষ তাকে দেখে দৌড়ে পালায়। কিন্তু বড় আব্বুর সম্মানের কথা ভেবে আর সেটা করেনি। অর্ণব, অর্থি ও ফায়াজ একসাথে আসবে বলেছে। এই মুহূর্তে নিজেকে খুব অসহায় লাগছে তার। সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। অথই, তৈরি তুই? মায়ের ডাকে চিন্তা চেতনা থেকে বেরিয়ে এলো। অথৈর স্বাভাবিক কণ্ঠে উত্তর করল, হ্যাঁ। অথৈর মা রুমে এলেন, সাথে অথৈর বড় আম্মু। মেয়েকে দেখে তার মা বললেন, মাশাআল্লাহ, ভাবি দেখেছেন আমার মেয়েকে কেমন দেখাচ্ছে? অর্থির মা হাসি মুখে এগিয়ে এলেন অথৈর কাছে। পাশে বসে মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে বললেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারো নজর না লাগুক, আজ দেখবি ওরা আমাদের মেয়েকে এক পলক দেখেই পছন্দ করে ফেলবে। এত অথৈ কাদু কাদু হয়ে বলল, তোমরা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো কেন? একজন চলে গেছে, আমাকে আর কিছুদিন তোমাদের কাছে রাখতে পারছো না? টলমল করছে অথৈর চোখ জোড়া। মেয়ের কথা শুনে অথৈর মায়ের চোখও ভরে এলো। অর্থির মা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললেন, চিন্তা করিস না তো, আমরা তো সব তোর ভালোর জন্যই সব করছি। দেখতে এলেই কি বিয়ে হয়ে যায়? পাগলি একটা। আচ্ছা, আমার কি শরবতের গ্লাস নিয়ে ওদের সামনে যেতে হবে? আমি বাবা এসব পারবো না। অথৈর মা পাশ থেকে বলে উঠলেন, ওসব কিছুরই দরকার নেই, শুধু মাথায় ঘোমটা টেনে ওদের সামনে বসবি, সবাইকে সালাম দিবি, আর ওরা কিছু জিজ্ঞেস করলে সেগুলোর উত্তর দিবি। অযথা কথা বলার দরকার নেই। কি প্রশ্ন করবে তারা? অর্থির মা একটু হেসে বললেন, ভয় পাবি না, খুবই সামান্য প্রশ্ন করবে, নাম ধাম জিজ্ঞেস করবে, কিসে পড়াশুনো করো সেগুলোই। আচ্ছা, আমাকে কি কাগজে কলমে লিখতে বলবে, চুল দেখতে চাইবে, হাঁটতে বলবে? এসব করলে কিন্তু খারাপ হয়ে যাবে। আরে ধুর, এসব কিছুই করবে না। করলে আমরা সবাই আসি কি জন্য? এগুলো আগে করা হতো, বিশেষ করে গ্রামে। তোর দাদিমা আমাকে দেখতে গিয়ে এসব করেছিলেন। অর্থির মায়ের কথা শুনে অথৈ অবাক হয়ে বলল, তাহলে তুমি চুপ ছিলে কেন সেই দিন? বললে না কিছু? তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য রে মা। আচ্ছা, অনেক কথা হয়েছে, ওনারা একটু পরেই আসবেন। ওনারা এসে গেছেন। সবাই দরজার দিকে তাকালো। অথৈর বাবা স্বয়ং উপস্থিত সেখানে। উনি বলেছেন কথাটা। অর্থির মা ও অথৈর মা দুজনেই উঠে দাঁড়ালেন। দেরি না করে দুজনেই বেরিয়ে গেলেন রুম থেকে। অথৈর বাবাও চলে গেলেন। পাত্রপক্ষের সামনে ঘুমটা টেনে নিচু হয়ে বসে আছে অথৈ। একটু আগেই তাকে নিয়ে আসা হয়েছে। ভীষণ নার্ভাস লাগছে তার। চোখ তুলেও তাকাতে পারছে না।
পাত্রপক্ষরা কিছুক্ষণ অথৈকে দেখে চুপ করে রইলেন। একে অপরের মুখের দিকে তাকিয়ে ইশারায় বাক বিনিময় করলেন। পাত্রপক্ষরা মোট এসেছেন 5 জন। পাত্র, পাত্রের মা বাবা, পাত্রের বোন ও একজন পাত্রের কাজিন। এদের মধ্যেও পাত্রের কাজিনকে চেনা চেনা মনে হচ্ছে সবার, তবে সেদিকে এখন ধ্যান দেওয়ার গুরুত্বপূর্ণ মনে করল না কেউই। অথৈর বাবা নিজের ভাইজানের দিকে এক পলক তাকালেন। তার ভাইজান চোখ দিয়ে ভরসা দিলেন তাকে। পাত্রের মা প্রথমে অথৈকে প্রশ্ন করলেন, কেমন আছো তুমি মা? এত সুন্দর করে মা বলায় অথৈর বেশ ভালো লাগলো। সে জবাবে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আন্টি? অথৈর জবাবে পাত্রপক্ষরা খুশি হলেও তার মা এগিয়ে সে কানে কানে বলল, তোকে যা বলছে তার উত্তর দিবি, পাল্টা প্রশ্ন করবি না। অথৈ হতাশ হলো। কি এমন অপরাধ করেছে সে? পাত্রের বাবা জিজ্ঞেস করলো, অথই। আলহামদুলিল্লাহ ভালো। আবারও পিনপত নীরবতা সবার মাঝে। কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছে না তারা। অথৈকে তাদের অনেক পছন্দ হয়েছে, যা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। একে অপরকে ইশারা দিচ্ছে কিছু জিজ্ঞেস করার জন্য, কিন্তু কেউই কিছু বলতে পারছে না। অর্থির বাবা তাদের উদ্দেশ্য করে বললেন, আপনাদের আর কিছু বলা থাকলে ওকে বলতে পারেন। পাত্রের মা বললেন, আসলে ভাইজান, আপনাদের মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর, মার্জিত ব্যবহার। আমরা কি প্রশ্ন করব বুঝে উঠতে পারছি না। আমাদের অথৈ মাকে খুব ভালো লেগেছে। এই কথাগুলো শুনে সবার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু অথৈর কেমন ভালো লাগছে না। সে একবার মাথা তুলে সামনে বসে থাকা লোকদের দিকে তাকালো। পাত্রকেও এক নজর দেখল। সুদর্শন, লম্বা, উজ্জ্বল, শ্যামলা, মোটামুটি আছে, খারাপ না। তবু কেমন যেন অস্বস্তি হচ্ছে তার। অথৈর চোখ পড়ল পাশে দাঁড়িয়ে থাকা শুভ্র পাঞ্জাবি পরিহিত একজনের দিকে। তার মুখটা দেখেই অথৈ চমকে উঠল। চোখ কচলে আবারও তাকালো তার দিকে। বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। এ কাকে দেখছে? অর্ক? এখানে কি করছে? অর্কর মুখটা খুবই মলিন ও ফ্যাকাশে। দেখে বোঝাই যাচ্ছে সে এখানে নিজ ইচ্ছায় আসেনি। অর্ককে দেখে অথৈর ভালো লাগলো না। কি বিভৎস লাগছে ওকে দেখে, যেন শত কষ্ট বুকের মধ্যেও চেপে ধরে আছে, শুধু প্রকাশ করতে পারছে না। অথৈর চোখে চোখ পড়ল অর্কর। অথৈকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কষ্টটা যেন আরো বৃদ্ধি পেল অর্কর। মুহূর্তেই দৃষ্টি অন্যত্র সরে নিল সে। অথৈ তার এমন আচরণে খুবই অবাক হল। তার হঠাৎ মনে পড়ল অর্ক সেদিন তাকে বলেছিল সে অথৈকে ভালোবাসে। আজও আয়নার মধ্যে অর্কর অবয়ব দেখতে পেয়েছিল অথৈ। দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল সে। বিশেষ করে অর্কর ফ্যাকাশে মুখটা দেখে বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। এটা কেন হচ্ছে সে বুঝতে পারছে না। তবে কি অর্কর প্রতিও তার ফিলিংস হচ্ছে? দরজা দিয়ে অর্ণব, ফায়াজ ও অর্থি কথা বলতে বলতে আসছিল। সবার দৃষ্টি সেদিকেই পড়ল। ওরা পাত্রপক্ষকে দেখে চুপ হয়ে গেল। অর্থের বাবা ওদের সাথে সবার পরিচয় করিয়ে দিল। অর্ণব অবাক হয়ে তাকিয়ে আছে অর্কর দিকে। ফায়াজ আর অর্থেও কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। তাদের এমন তাকানো দেখে পাত্রের মা তখন বললেন, এ হচ্ছে আমার ভাগিনা, আমার ছেলের খুব ভালো বন্ধুও, তাই আমার ছেলে ওকে এখানে আসতে বলেছে। অর্ণব, অর্থি ও ফায়াজ একে অপরের মুখ দর্শন করলো। অর্ক কারোর দিকে তাকায়নি। অর্কর কষ্টে ভরা মুখটা দেখে ওদের বুঝতে বাকি রইল না অর্ক কতটা কষ্টে এখানে দাঁড়িয়ে আছে। অর্ণব মনে মনে ভাবতে লাগলো, নিশ্চয়ই অর্ক অথৈকে পছন্দ করে। ফায়াজেরও একই ধারণা। এদিকে অথৈ মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে। তার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। অথৈকে নিয়ে যাওয়ার কথা বললেন পাত্রপক্ষরা। অর্থি এসে অথৈকে নিয়ে চলে গেল অথৈর রুমে। রুমে এসে কোনো কথা না বলে অথৈ সব খোলা শুরু করলো। একটা সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল সে। অর্থি অবাক হয়ে চেয়ে রইল। একটা কথাও কেন বলল না তার সাথে মেয়েটা? তুই কি অথৈকে পছন্দ করিস? ফায়াজের গম্ভীর কণ্ঠের প্রশ্ন শুনেও চুপ করে রইল অর্ক। মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল। ফায়াজ তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। যে ছেলেটা এত হাসি খুশি থাকতে পছন্দ করে, হঠাৎ করেই তার চেহারার আদল পাল্টে গেল, শুকনো হয়ে গেল মুখশ্রী। হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? বিষণ্ণ লাগছে ওকে। ফায়াজ আন্দাজ করলো অর্ক অথৈকে পছন্দ করে, কিন্তু একবার তো তাকে জানায়নি এই বিষয়ে। জানালে হয়তো সে তার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে দেখত। ফায়াজ আবারও প্রশ্ন করলো, আমি কিছু জিজ্ঞেস করছি অর্ক, তোকে উত্তর দে। অর্ক চোখ তুলে তাকালো। তার চোখের বরফ শীতল দৃষ্টি দেখে ফায়াজের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। অর্ক জবাব দিল, পছন্দ করি, ভালোবাসি।
তাহলে আমাকে বলিসনি কেন? কি বলবো ভাইয়া তোমাকে? আমার পছন্দ শুধু একতরফা। অথই কখনো আমাকে মেনে নিবে না। আমি ওর স্যার বলে এই বিষয়টা নিয়ে সে খুব আপত্তি করবে। তাছাড়া ও আর আমার মধ্যে অনেক পার্থক্য। আমি সামান্য একটা চাকরি করি, আর ও ভালো বাড়ির মেয়ে, বাবার একজন উকিল। ওর জ্যাঠা ও বাবার বড় একটা ব্যবসা আছে। তারা নিশ্চয়ই আমার মতো একজন সামান্য চাকরি করা ছেলেকে তাদের মেয়ের জন্য বাছাই করবে না। তার চেয়ে বরং যা হচ্ছে হোক। সিফাত আমার কাজিন বলে বলছি না, ও খুব ভালো, অনেক বড় কোম্পানিতেও ভালো একটা পোস্টে আছে। অতএকে সে অনেক সুখে রাখবে। হ্যাঁ, তাই তুই নিজের ভালোবাসার বিসর্জন দিবি, তাই তো? অর্ক কিছু না বলে আবারও নিচের দিকে তাকিয়ে রইল। দুজনের মাঝেই পিনপত নীরবতা। ছাদে দুটো পাখি ধান খাচ্ছিল। হঠাৎ ডানা ঝাপটে আকাশে উড়ে গেল। সেই আওয়াজ কানে বাজতে লাগলো। অর্ণব এসে উপস্থিত হয়েছে সেখানে। অর্কর ব্যাপারে ওর খোঁজ নেওয়া হয়ে গিয়েছিল আরও আগে। ছেলেটা বেশ ভালো, ওর কয়েক বছরের সিনিয়র হবে। মাত্র অর্কর বলা কথাগুলো সব শুনেছে সে। একটা ছেলে তার বোনকে এভাবে একতরফা ভালোবাসে যে কষ্ট পেয়েও কোনো টু শব্দটি করেনি। অর্ণবকে দেখে ঘাবড়ে যায় অর্ক। ঘেমে যাচ্ছে বারবার। জুনিয়র একটা ছেলেকে দেখে সে ভয় পাচ্ছে। লোকে দেখে হাসবে হয়তো, কিন্তু এই ছেলেটা কতটা শক্তিশালী তা তো সে দেখেছে। বোনের ব্যাপারে সে খুব দায়িত্বশীল। অর্ণব এসে অর্কের উদ্দেশ্যে বলল, আপনি সত্যি আমার বোনকে ভালোবাসেন? অর্কের ভেতরের যন্ত্রণাগুলো যেন আরও এক ধাপ বেড়ে গেল। এই প্রথমবার নিজের ভালোবাসার প্রমাণ দিতে হচ্ছে তাকে। গলার স্বর কেঁপে উঠছে বারবার। অর্ক সব কিছু ছাপিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি অতএকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। আমিও টিচার, তাই সে আমাকে কখনো সেই চোখে দেখেনি। ওর এখানে কোনো দোষ নেই। অর্কর দৃঢ় গলায় বলা কথাগুলো বেশ মনে ধরল অর্ণবের। ফায়াজ আবারও বলল, অর্ণব এখন কি করবে? অর্ক আমার খুব কাছের একজন, ও খুব ভালো ছেলে। বিশ্বাস করো, আমি ওর কষ্ট মেনে নিতে পারছি না। ভালোবাসার মানুষকে না পাওয়ার যন্ত্রণা ভয়ানক। অর্ণব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আকাশের দিকে তাকিয়ে বলল, বড় আব্বুকে কিভাবে বলবো এসব? আমি ভেবে পাচ্ছি না ভাইয়া। আপনার কথা শুনবে, আপনি কিছুই একটা করুন। অর্ক দুজনকেই বারণ করে বলল, এসব একদমই করবে না তোমরা। অতই সম্মতি ছাড়া কিছু করা উচিত না। ভাই, তুই কি দিয়ে তৈরি? ফায়াজের প্রশ্নে চুপ হয়ে গেল অর্ক। ইতিমধ্যেই ওখানে এসে উপস্থিত হয় অর্কর কাজিন শিফাত। ওকে দেখে সবাই চুপ হয়ে গেল। সে অবাক হয়ে জানতে চাইল কি হচ্ছে। অর্ক ইশারা করে বলতে বারণ করলো। তবে ফায়াজ আর অর্ণব একে অপরকে ইশারা করে জানালো শিফাতকে সব বলে দিতে। অতঃপর ওরা আর দেরি না করে শিফাতকে সবটা জানায়। মুহূর্তে রেগে যায় ছেলেটা। অর্কর কলার ধরে তাকে শাসানোর সুরে বলে, হারামি কোথাকার, তুই নিজের গার্লফ্রেন্ডকে দেখাতে নিয়ে এলি আমায়, আগে বললি না কেন এসব? আমি কিভাবে জানবো তুই এখানে আসবি? বাড়ির সামনে এসেই তো বুঝলাম। তাছাড়া ও আমার গার্লফ্রেন্ড না। সে যাই হোক, আমি আমার মা বাবার সাথে কথা বলে সবটা সামনে নিমক্ষণ, নিজেকে কষ্ট দিস না। অর্ক জড়িয়ে ধরল শিফাতকে। শিফাত চলে গেল। অর্ণব ও ফায়াজ মৃত হাসল। অর্থী অথৈকে নিয়ে ছাদে এসেছিল। এখানে কি হচ্ছে সব ওরা দেখেছে শুনেছে। অথৈ শুধু অর্কর দিকেই তাকিয়ে আছে। ওর জীবন দশায় এমন মানুষ সে কখনোই দেখেনি। সবাই শুধু কেড়ে নিতে জানে, কিন্তু এই প্রথম সে একজনকে দেখল। আপনারা সবাই একটু আমাকে কথা বলার সুযোগ দিবেন? ছাদের দরজার দিকে তাকিয়ে চমকে উঠল সবাই। অর্থী ও অথৈ দুজনেই দাঁড়িয়ে আছে। অর্ণব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলবি? অথৈ আঙ্গুল দিয়ে ইশারা করে অর্ককে দেখিয়ে বলল, ওনার সাথে আমার কিছু কথা ক্লিয়ার করার আছে। অর্ণব বলল, কোনো কথা হবে না, যা এখান থেকে। অথৈ রাগ দেখিয়ে চেঁচিয়ে বলল, তোমরা আমাকে কি পেয়েছো? আমি সবার হাতের পুতুল হয়ে গেছি? যা ইচ্ছা যখন ইচ্ছা সবাই আমার উপরে চাপিয়ে দিচ্ছ। তোমরা একবারও আমার দিকটা ভেবে দেখেছো? আমার মনে কি চলছে খোঁজ নিয়েছো? আমি কিভাবে থাকছি জানো? ফায়াজ অর্ণবকে শাসিয়ে বলল, এই তুমি একটু বেশি রাগ দেখাচ্ছ অর্ণব। অথই প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, প্লিজ ওকে নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে বলো না, পরে না হিতে বিপরীত হয়ে যায়। এক এক করে সবাই চলে গেল ছাদ থেকে। অর্ক নার্ভাস হয়ে পড়েছে। অথৈ এগিয়ে আসলো তার কাছে। ভনিতা না করে জিজ্ঞেস করলো, আপনি এমন কেন? কেমন? চাইলে অফিস থেকে আমার নাম্বারটা আপনি সংগ্রহ করতে পারতেন। আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারতেন।
আমাদের মেসেঞ্জার গ্রুপে আমার আইডি ছিল, আপনি চাইলে আমার আইডিতে আমাকে মেসেজ দিতে পারতেন, কিন্তু আপনি এসব কিছুই করলেন না কেন? আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, তাই আমার কারণে তুমি যদি বিরক্ত হও তাহলে সেটা আমার খারাপ লাগবে। কলেজে কি বিরক্ত করেননি আমাকে? তুমি বিরক্ত হতে? আলবাত হতাম। আপনি এত ছ্যাঁচড়া কেন বলুন তো? এই প্রথম কেউ আমাকে ছ্যাঁচড়া বলল। বেঁচে আছি কি জন্যে? মরে যান। কি? হ্যাঁ, মরে যান, পৃথিবী থেকে একজন মানুষ কমে যাবে। আমি মরলে খুশি হবে তুমি? আপনার কি মনে হয়? জানি না, আপনার আর কি বলার আছে? তুমি তো বলবে, বলছো। ও হ্যাঁ, কাল সকালে আপনার মা বাবাকে নিয়ে আমাদের বাসায় আসবে। হ্যাঁ, কেন? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বিয়ে করলে আপনাকে করব। হঠাৎ এই সিদ্ধান্ত যে? অপরিচিত কাউকে বিয়ে করব না তাই। আমি তোমার পরিচিত? প্রায় 1.5 বছর ধরে আপনি আমার পরিচিত, এটাই বা কম কিসের? আমি যদি তোমায় বিয়ে না করি? একটু আগে কে যেন কষ্ট পাচ্ছিল। ইস ইস, ভিডিও করে রাখা উচিত ছিল আমার। এই আমার ইমোশন নিয়ে খেলবে না। তাহলে আমি যা বললাম তাই করবেন, কাল সকালে যেন আপনাকে পরিবার সহ দেখতে পাই। অথই পা চালিয়ে চলে গেল ওখান থেকে। আড়াল থেকে সবাই শুনে নিয়েছে কথাগুলো। অর্ক ওখানে ঠায় দাঁড়িয়ে রইল। সবাইকে এক এক করে বেরিয়ে আসতে দেখে সে লজ্জা পেল। ওর কাছে সব স্বপ্নের মতো লাগছে। মাথার উপর সূর্য তেজে হয়ে আছে, গাছপালার নড়াচড়া বন্ধ প্রায়। রোদের তাপে উত্তপ্ত চারপাশ। সূর্যের নিচে দাঁড়িয়ে থাকলে মনে হয় মাথার রক্ত টকবক করছে। এই দহনকারী উত্তাপ শেষ হয়ে কবে শীতল হবে ধরণী? কবে মিলবে এক পশলা বৃষ্টির দেখা? অতপর বেশ কিছুদিন কেটে গেল। সবাই নিজেদের মতো করে কাজে ব্যস্ত হয়ে পড়ল। ব্যস্ততা এত বেড়েছে যে কারো দেখা কেউ পাচ্ছে না। ক্ষণিকের জন্য ফোন আলাপ একটু হয়, এই যা। অথই মন খারাপ করে ছাদে বসে আছে। পুরো ছাদ রোদের তাপে গরম হয়ে গিয়েছে। অথই সেখানে বসে আছে চুপ করে। ভীষণ মন খারাপ এসে ভর করেছে তার মনে। চোখে ফুটে উঠেছে তার প্রতিচ্ছবি। পাশে ফোনটা রেখে ছাদের রেলিংয়ের সাথে মাথাটা রেখে পিঠ ঠেকিয়ে বসে আছে সে। দৃষ্টি শূন্য অবস্থান করছে। মৃদু কম্পন তুলে পাশে থাকা ফোনটা বেজে উঠল। সেই আওয়াজ কর্ণকুহরে পৌঁছায়নি তার। না দৃষ্টিপাত করলো সেদিকটাই। আপন খেয়ালে ডুবে আছে মেয়েটা। তার মন খারাপের কারণ হলো অর্ক তার কথা শুনেনি। তার মা বাবাকে নিয়ে তাদের বাসায় আসেনি। অর্কর নাম্বারও ছিল না যে ফোন করে জিজ্ঞেস করবে। ভাইয়াকে এ বিষয়ে জিজ্ঞেস করতে পারবে না। ওর থেকে বলেও সঠিক উত্তর পায়নি সে। এমনই জটিল পরিস্থিতিতে পড়লো ও। 1 সপ্তাহ পার হলো, অর্কর কোনো খোঁজ নেই। তবে কি ছেলেটা পালিয়ে গেল? ওইসব ভালোবাসা কি মিথ্যা ছিল? তৃতীয়বারের মতো ফোনটা বেজে উঠল অথৈর। এবার যেন ভাবনার জগৎ থেকে ফিরল সে। পাশ ফিরে ফোনের দিকে দৃষ্টিপাত করলো। স্ক্রিনের উপর ভাইয়া নামটা জ্বলজ্বল করছে। অথৈ তাড়াতাড়ি ফোনটা হাতে তুলে নিয়ে রিসিভ করলো। ঘামে চুপচুপ হয়ে আছে মুখখানা। প্রবল দাবদাহে চামড়া ঝলসে যাওয়ার মতো অবস্থা। গরম হয়ে গেছে শরীরটা। তাতেও একটু হেলদুল নেই অথৈর। ওপাশ থেকে গম্ভীর ও রাগী স্বরে অর্ণব বলে উঠল, কোথায় তুই? কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, হুঁশ আছে? অথৈ উঠে দাঁড়ালো। পায়ের পাতা রাখা যাচ্ছে না ছাদে। দৌড়ে ছাদ থেকে সিঁড়ির দিকে গেল। অর্ণব পুনরায় রাগী ভাবটা বজায় রেখে প্রশ্ন ছুড়ল, শুনতে পাচ্ছিস? কোথায় তুই? আমি এসে তোর ব্যবস্থা করব। এত রেগে যাচ্ছ কেন ভাইয়া? একটু ছাদে ছিলাম তাই রিসিভ করতে পারিনি ফোন। ছাদে তখন ছিলিস? রিসিভ করার পরও চুপ আছিস কি জন্যে? আর কি বললি? তুই ছাদে ছিলিস? মাথা কি খারাপ হয়ে গেছে তোর? এই গরমে তুই ছাদে কি করতে গিয়েছিস? এত ধমক দিচ্ছ কেন? ভালো লাগছে না তাই গিয়েছিলাম। তোমরা সবাই আমার থেকে কি লুকিয়ে যাচ্ছ বলো তো? আমার না আর ভালো লাগছে না। অথৈ অভিমান করে বললেও অর্ণব পাত্তা না দিয়ে বলল, বড় আম্মুকে ফোনটা দে। কেন? বড় আম্মুর ফোনে কল ঢুকেনি? বোধ হয় চার্জ শেষ, তাড়াতাড়ি যা। আচ্ছা যাচ্ছি। অথৈ ফোনটা নিয়ে ছাদ থেকে নিচে নেমে এলো। রান্নাঘরে গিয়ে তার বড় আম্মুকে বলল ফোনটা নিতে। তার বড় আম্মু জিজ্ঞেস করলো কে ফোন দিয়েছে। অথৈ অর্ণবের কথা বলে। তার বড় আম্মু তার থেকে ফোনটা নিয়ে কথা বলতে শুরু করে। অথৈ চুপ করে শুনতে থাকে সব। পাশে এসে দাঁড়িয়েছে তার আম্মু। সেও চুপ করে শুনতে থাকে কি বলছে অর্ণব। অথৈ লাউড স্পিকারে দিয়ে রেখেছিল আসার সময়। অর্ণব কি বলছে সবই তাদের কানে যাচ্ছে। কথা শেষ হলে ওঠে আম্মু অথৈকে ফোনটা দিয়ে দেয়।
কৌতূহল নিয়ে অথই জিজ্ঞেস করলো, কারা আসবে বড় আম্মু? পাত্রপক্ষ। অথইর মাথায় বাজ পড়ল যেন। আবারও পাত্রপক্ষ? ওরা কি একটু শান্তিতে থাকতে দিবে না ওকে? আর ভাইয়া সব জেনেও পাত্রপক্ষ নিয়ে আসছে নতুন করে? অথই গম্ভীর মুখ করে ওখান থেকে চলে গেল। সেদিন মধ্যাহ্নের খাবার খেতে বসেছিলেন সবাই। যেহেতু আয়োজন পাত্রপক্ষদের উদ্দেশ্যে ছিল, তাই আফজাল হোসেনের জোড়াজুড়িতে পাত্র ও পাত্রপক্ষরা খেতে বসে। পাত্র মানে শিফাত কিছুক্ষণ আগে তার পরিবারকে অথই আর অর্কর বিষয়ে আলাপ করেছে। শিফাত বলেছে যে অথইকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। অর্ক ও অথইর মাঝে প্রেমের সম্পর্ক আছে, কিন্তু এটা পরিবারের লোকজন জানে না। অর্ক জানতো না অথইকে দেখতে আসবে। আর কমই কিছু একটা বলে শিফাত তার পরিবারকে জানিয়েছে। তার পরিবারের সবাই সবটা শুনে একটু রেগে যায়, বিশেষ করে অর্কের উপর। সে কেন এখানে আসার পর তাদের কিছু জানালো না? এরপরেই তাদের খাবার খেতে ডাকা হলে কেউ কিছু বলতে পারেনি। আর খাবার টেবিলে সবাই চুপ ছিল। অথইর পরিবারের লোকজন পাত্রপক্ষদের এমন চুপ থাকার ব্যাপারটা মেনে নিতে পারছেন না। তারা নানান কথা জিজ্ঞেস করতে লাগলেন। পাত্রপক্ষরা বিনয়ী আচরণ করলেও আসল ঘটনার কিছুই বললেন না। এমনকি বিয়ে নিয়েও আর কোনো কথা তোলেননি তারা। পাত্রপক্ষরা বাড়িতে গিয়ে জানায় যে অথইকে তাদের ছেলের পছন্দ হয়নি। এই কথা শুনেই আদনান হোসেনের মাথায় রাগ উঠে যায়। তার কথা হলো, পছন্দ না হলে এত প্রশংসা করে ভরসা দিয়েছিল কেন তারা? আফজাল হোসেন ভাইকে শান্ত করতে বললেন, সবসময় উত্তেজিত হলে সবকিছু সমাধান হয় না। সেখানে ফায়াজ, অর্ণব ও অর্ক ছিল। ফায়াজ জোর করে অর্ককে রেখে দিয়েছিল এবং সবার সাথে অর্ককে তার কাছের মানুষ হিসেবে পরিচয় করে দিয়েছে। প্রথম থেকে ভেবে রাখা সবার মনে প্রশ্ন ছিল অর্ককে কোথায় দেখেছে। ফায়াজের কথা শুনে বোঝা গেল অর্ককে তারা বহুবার দেখেছে, বিয়ে থেকে শুরু করে বিয়ের পরেও। ফায়াজ তাদের সব কথা শুনে বলল, আপনারা এত উত্তেজিত হবেন না, আমরা অথইর জন্য আরও ভালো কাউকে নিয়ে আসবো। আফজাল হোসেন অর্কর দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। বিচক্ষণ মানুষ তিনি হঠাৎ প্রশ্ন ছুড়লেন অর্ককে, তুমি না পাত্রপক্ষের সাথে এসেছিলে, তাদের সাথে যাওনি কেন? আচ্ছা, তুমি কি জানো ওরা কেন অথইকে রিজেক্ট করেছে? প্রশ্ন শুনে অর্ক থতমত খেয়ে যায়। শিফাত যে তার জন্যই অথইকে রিজেক্ট করেছে তা যদি একবার এদের কানে যায় তো সর্বনাশ। অর্ক শুকনো ঢুক গিলে বলল, না, আমি তো জানি না চাচা। ফায়াজ তাকে বাঁচানোর ছলে বলল, ও জানাবে কিভাবে? ওকে তো আমি আমার সাথেই রেখে দিয়েছিলাম। বাবা, আপনি শুধু শুধু ভাবছেন। দেখবেন পরবর্তীতে যা হবে আমাদের সবার জন্যই মঙ্গলময় হবে। কি করো তুমি? অর্ককে জিজ্ঞেস করলেন আফজাল হোসেন। অর্ক আবারও আমতামতা করে জবাব দিতে যাচ্ছিল। পাশ থেকে ফায়াজ ধাক্কা দিলে সে চট করে বলে, কলেজে পড়াই। বাহ, এটা তো খুব সম্মানের কাজ। অর্ক মনে মনে বলল, হ্যাঁ, সেই সাথে আপনাদের মেয়েকেও একটু চালাতাম। অর্ককে আর কিছু জিজ্ঞেস করা হয়নি। রাতের দিকে অর্ক চলে যায়। ফায়াজ ও অর্ণব নিজেদের মধ্যে আলোচনা করে জানায় যে অর্ক যেন কাল না আসে তার মা বাবাকে নিয়ে। আরও কিছুদিন পর ওরা নিজেরাই তার ব্যাপারে পরিবারকে বলবে। একটু হতাশ হলেও অর্ক খুশি হয়, কিন্তু অর্ণব সোজা অর্ককে বলে দেয় সে যেন অথৈর সাথে কোনো যোগাযোগ না করে। অর্ণব চায় না অথৈ এখনও তাদের সিদ্ধান্ত সম্পর্কে জানুক। তার কথা অনুযায়ী অর্কর আর অথৈর সাথে কথা হয়ে ওঠে না। রাত্রি 9:05। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ হঠাৎ গুড়গুড় আওয়াজে সামান্য কেঁপে উঠছে চারপাশ। শীতল এক বাতাসে সে ছুঁয়ে গেল অথৈর গা। জানালার পর্দাগুলো মৃদু দুলছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। অথৈ রুমে নিজের বিছানায় জানালার ধারে বসে কাঁদতে লাগলো। অর্কর মিথ্যা ছলনায় সে পা দিয়েছে। তার জীবনটাই এমন, সবাই এসে তাকে ঠকিয়ে চলে যায়। কেউ আগলে নিজের কাছে যত্নে রাখে না। সবাই স্বার্থপর। কষ্টে চোখ জ্বালা করতে লাগলো তার। আকাশে গোড় আওয়াজটা বেশ জোরালো হয়ে উঠল যেন। ক্ষণিকের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি আছড়ে পড়ল ধরনের বুকে। তীব্র গরমের মধ্যেই বৃষ্টির যেন খুব প্রয়োজন ছিল। খুব সুন্দর বাতাসের দাপটে বৃষ্টির ছিটকে এসে পড়ছে জানালা দিয়ে, আর তা অথৈর মুখে পড়ে মুখটা ভেজে দিচ্ছে। অথৈ শক্ত মুখ করে বসে আছে। এই স্নিগ্ধ সুন্দর পরিবেশ তার পছন্দ হচ্ছে না। বিছানার উপর ফোনটা বেজে উঠল হঠাৎ। অথৈ নিজেকে স্বাভাবিক রাখল। স্ক্রিনের উপর কলারের নাম দেখে সে হাঁকচকে উঠল। ফোনটা হাতে নিয়ে চোখ কষলে ভালো করে দেখতে লাগলো। ভুল দেখেনি, যা দেখছে সত্যি। মনে মনে ভীষণ রাগ চেপেছে। কলটা রিসিভ করে উচ্চ স্বরে বলল,
কেন ফোন করেছেন আমাকে? কি চাই আপনার? 2 দিন পর পর দরদ আসে কোত্থেকে আপনার? ফোন কাটুন, নইলে আপনার খবর আছে। অর্ক ভ্যাবাচাকা খেয়ে গেল পুরো। অবাক হয়ে জিজ্ঞেস করলো। তুমি কিভাবে জানলে এটা আমি? অথই চেঁচিয়ে বলল। কেন বলবো আপনাকে? কে হন আপনি আমার? অথই, প্লিজ ফোন কাটুন। আমার কথাটা শোনো একবার, প্লিজ। কিছু বলতে চাও? আপনি একটা জঘন্য লোক, বুঝেছেন? আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনারা সবাই ঠকবাজ। শেষের কথাগুলো বলে অথই কেঁদে উঠল। অর্কর খারাপ লাগতে শুরু করলো। অথইকে এভাবে কাঁদতে দেখে শান্ত থাকতে পারল না। অশান্ত হয়ে উঠল মন। প্রিয় মানুষের চোখের জল যেন পৃথিবীর সব থেকে বড় যন্ত্রণা। অর্ক কোমল কণ্ঠে অথইর উদ্দেশ্যে বলল। আজ তোমাকে কিছু সত্যি কথা বলতে চাই অথই, শুনবে তুমি? তোমাকে আমি ঠকাইনি অথই, আমার কথা একবার শোনো। অথই কান্না থামালো। অর্কর কণ্ঠ শুনে শীতল হয়ে গেল তার অন্তর্দেশ। সে ভুলেই গেল কিছুক্ষণ আগে সে কী করছিল। বুকের মধ্যে আবদ্ধ এক দাপাদাপি শুরু হয়ে গেল তার। অর্ক খুব ধীর কণ্ঠে বলতে শুরু করলো। কি বলতে চান আপনি? অথই, তোমাকে আমি আগে দেখলেও ঠিক এইভাবেই এতটা খেয়াল করিনি, কিন্তু সেদিন যখন তোমাকে সুইসাইড করার হাত থেকে বাঁচিয়ে আনলাম, এরপর থেকে শুধু তোমাকেই নিয়ে আমার সকল ভাবনা। ওই দিন তোমার চোখে চাহনিতে আমার পুরো জীবনটাই যেন আটকে গিয়েছিল। তোমার চোখের মাদকতায় নিজেকে হারিয়ে ফেললাম। যখন আমি তোমাকে চিনেছি, তোমার সাথে ফ্লার্ট করা শুরু করে দিলাম। আমি বেশ উপভোগ করতে লাগলাম এই বিষয়টা। তোমাকে নিয়ে ভাবতে ভাবতে তুমি আমার নৃত্য করা অভ্যাস হয়ে দাঁড়িয়েছিলে। আমি কখনো কিভাবে তোমাকে মনের এতটা কাছে জায়গা দিয়েছি বুঝতেই পারিনি। আমি কখন তা উপলব্ধি করতেও পেরেছি জানো? যখন তুমি ভার্সিটিতে আসা বন্ধ করে দিয়েছিলে, তোমার অনুপস্থিতি আমার মনের অস্তিত্বের কারণ হয়ে উঠল। আমি বোকার মতো তোমাকে ক্লাসে খুঁজে বেড়াতাম। আমার মন এতটা অশান্ত কখনো হয়নি জানো? ক্লাসে মন বসতো না, সারাক্ষণ তোমার চিন্তায় বিভোর হয়ে থাকতাম। তোমাকে এক নজর দেখার জন্য তোমার বাড়িতে পর্যন্ত গিয়েছিলাম আমি, কিন্তু কখনো তোমাকে দেখিনি। ফেসবুকে আমি তোমার ছবিগুলো দেখতাম, তোমার মেসেঞ্জারে অনেক কিছু লিখতাম, কিন্তু পাঠানোর সাহস পেতাম না। ভাবতাম যদি ভুল বোঝো আমাকে। অর্ক একটু দম নিল। অনেক কথাই বলে ফেলেছে সে। অথই মুগ্ধ শ্রোতার মতো শুনে যাচ্ছে। তার মনের মধ্যে উথাল পাতাল ঢেউ খেলে যাচ্ছে। অর্ক আবারও বলতে আরম্ভ করলো। যেই ছেলেটা তোমাকে ডিস্টার্ব করতো তার ব্যাপারেও খোঁজ নিয়েছি। তোমার সাথে তার একটা সম্পর্ক ছিল বোধহয়। ছেলেটা খারাপ। তোমার মতো একটা মেয়ে কিভাবে এতটা বোকা হয়ে গেল আমি বুঝলাম না। এরকম একটা ছেলের সাথে সম্পর্কে গেলে কেন? ভাবছো আমি এত কিছু জানলাম কিভাবে? অর্থি ভাবির থেকে এইসব কিছু জেনেছি। অর্থি ভাবি তখনও জানতে পারিনি তোমাকে আমি পছন্দ করি বলে। কেন অর্থি, সেই দিন তোমাকে দেখে আমার অনেক জানো অথই, সেদিন তোমাকে দেখে আমার অনেক আনন্দ লেগেছিল। মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ এসে পড়েছে আমার কাছে। নার্ভাসনেসের কারণে খুব একটা কথা বলাও হয়নি তোমাকে, কিন্তু স্পষ্ট ভাষায় সেদিনই প্রথম তোমাকে ভালোবাসার কথা জানিয়েছিলাম। তুমি কিভাবে সেটা গ্রহণ করবে ভাবিনি। শিবাত যখন তোমাকে দেখতে এসেছিল তখন আমার এত কষ্ট হচ্ছিল, খালি মনে হচ্ছিল তোমাকে হারিয়ে ফেললাম বোধহয়। কিন্তু পরে সব পাল্টে গেল। তোমাকে সেদিন শাড়িতে দেখেছিলাম, কি যে সুন্দর লাগছিল। তবে সেটা তো তুমি আমার জন্য পরনি, শিফাতের জন্যই পড়েছিলে। আমার একটা কথা রাখবে অথই? অথই চমকালো, থমকালো, বারবার কয়েক পলক ঝাপটালো। মনের মধ্যেও মিশ্র এক অনুভূতি হচ্ছে তার, যা আগে কখনোই হয়নি। এই অনুভূতির নাম কি? শিহাবের সাথে থাকাকালীন তো এমন কিছু অনুভব করেনি সে। তবে কি সেটা মোহ ছিল? অথৈর মন কেমন প্রজাপতির ডানার মতো উড়ে বেড়াচ্ছে। তবে অর্কের প্রশ্নে তার কেমন ভয় ভয় লাগছে। সে ছোট করে বলল। কি কথা? আমার জন্য একবার শাড়ি পরবে অথই? অথই কেমন বিস্ফোরক দৃষ্টিতে তাকালো। বাইরে কোথাও বাজ পড়ল মনে হয়। খুব জোরে জোরে আওয়াজ করে উঠল চারপাশে। অথৈর মনেও একটা একটা করে ড্রিম ড্রিম শব্দ করতে লাগলো। অথৈ বলল। আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আবার, আপনি এলেন না কেন সেদিন? তোমার ভাইয়া নিষেধ করেছে। কেন? জানি না। একটা কলও তো করলেন না, না একটা মেসেজ। তোমার ভাইয়া আমাকে তোমার সাথে কথা বলতে নিষেধ করে দিয়েছে, আর পার্থপক্ষ আসবে বলেছে যে তারা আমার বাবা মাকেও আমি। অথৈ পুনরায় বিস্ফোরক দৃষ্টিতে বাইরের দিকে তাকালো। বিস্ময় ভরা গলায় বলল। আপনারা? তোমার হ্যাঁ, কাল দেখা করতে পারবে অথই?
একবার আমার জন্য শাড়ি পরতে পারবে? অথই চুপ করে আছে, দ্বিধায় পড়েছে সে। অর্ক অধীর অপেক্ষায় আছে তার উত্তরের, কিন্তু অথই কোনো কিছু বলছে না। অর্ক আর কিছু জিজ্ঞেসও করছে না। ফোনের এই পাশ ও ও পাশে পিনপত্ত নীরবতা। একজন যুবক যুবতীর উষ্ণ নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। সেই আওয়াজে অন্তঃকরণে শিহরণ জাগাচ্ছে অল্প স্বল্প। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর অর্কই বলল, আজ তাহলে রাখছি অথই। শুধু একটা কথাই বলতে চাই, আমি ঠকবাজ নই। ভালো থেকো। অর্ক কল কেটে দেবে এই মুহূর্তে অথই দ্রুত ব্যাগে বলে উঠল, শুনুন, হ্যাঁ বলো। দেখা কোথায় করতে হবে? অর্ক হাসি হাসি মুখ করে জবাব দিল, তোমাদের বাসার নিচে আমি রিক্সায় ভাড়া করে রাখবো, সেখানে উঠে পড়বে। রিক্সাওয়ালা তোমাকে আমার কাছে নিয়ে আসবে। অথৈর মনে হঠাৎ কেমন ভয় চেপে বসল। একা এভাবে বের হওয়াটা ঠিক হবে? এভাবে অর্ককে বিশ্বাস করে পরে ঠকে যাবে না তো? আমি জানি তুমি কি ভাবছো। তুমি যদি আমাকে বিশ্বাস করতে পারো তবেই এসো। তুমি বললে আমি তোমাদের বাসায় এসে তোমাকে নিয়ে যেতে পারি। তার দরকার নেই, আমি যাব। ধন্যবাদ অথই আমার কথাটা রাখার জন্য। আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে, রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে গেল। এখনও বৃষ্টি পড়া থামেনি। বৃষ্টি যেন নৃত্য করছে ধরনের বুকে। সেই নৃত্যের ছন্দ যেন অথৈর মনেও কিছুটা প্রভাব ফেলেছে। তার মনও নিচে উঠছে, কেমন সুখ সুখ অনুভব হচ্ছে। রাতের বৃষ্টি ও বজ্রনীনাদ শেষে সকালবেলা খুব সুন্দর সূর্যের আলোয় আলোকিত হলো শহর। চারপাশে তাকালে এক অদ্ভুত সৌন্দর্য লক্ষ্য করা যায়। সব কিছু সতেজ, স্নিগ্ধ, সজীব লাগছে। সূর্যের আলো সবুজ পাতার উপর লেগে থাকা বৃষ্টির ফোঁটার উপর পড়ায় তা দেখতে হীরার কণার মতো জ্বলজ্বল করছে। সকালটা বেশ মনোমুগ্ধকর। অথই রুমে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নীলরঙা একটা তাঁতের শাড়ি পরেছে আজ সে, তার সাথে মানানসই সাদা রঙের ব্লাউজ। অনেক ভাবার পর অর্কের সাথে দেখা করতে যাবে সিদ্ধান্ত নিল সে। তবে মনে অনেক সংশয় দেখা দিচ্ছে। সেসব এখন দূরে রেখে আয়নায় তাকিয়ে ভাবছে এরপর কি করবে। চুল আছড়ে খোপা করল, সেথায় আটকে দিল আর্টিফিশিয়াল বেলি ফুলের মালা। ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখছে সব ঠিক লাগছে কিনা। বাম হাতের মধ্যে ঘড়ি ও ডান হাতে কিছু নীল কাচের চুড়ি পরেছে সে। গলায় ও কানে আগে থেকে সোনার ছোট ছোট গহনা আছে। নতুন করে কিছু পরার প্রয়োজন মনে করলো না। ঠোঁটে একটু লিপস্টিক ও চোখে কাজল দিয়ে শেষ করলো সাজগোজ। ভীষণ বিরক্ত সে। আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে ব্যঙ্গ করে বলে উঠল, শাকচুন্নি একটা। কাঁধে ছোট্ট একটা ব্যাগ ঝুলিয়ে মোবাইলটা হাতে নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল অথই। আস্তে করে দরজাটা খুলে একটু ফাঁক করে উঁকে দিল। কেউ আশেপাশে আছে কিনা চোখ বুলিয়ে নিল। কাউকে দেখতে না পেয়ে রুম থেকে বেরিয়ে গেল সে। ধীর পায়ে হেঁটে শ্বেত সাদা টাইলসের সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো সে। ড্রয়িং রুমের সোফায় বসে একটা নকশি কাঁথা সেলাই করছেন অর্থের মা। অথই তার বড় আম্মুকে দেখেই চমকে গেল, থেমে গেল পা জোড়া। এবার কি হবে? অর্থের মা চশমা লাগিয়ে কাঁথা সেলাই করছেন, কম পাওয়ারি গ্লাস। চোখ এতটাও খারাপ হয়ে যায়নি, শুধুমাত্র সেলাই করতে বসলেই মাথা ব্যথা করে। ডাক্তার সেজন্য 0.25 পয়েন্টের একটা চশমা দিয়েছেন। অর্থের মা যখন পাশ ফিরে তাকালেন, অথৈকে শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখলেন। তিনি উৎসুক দৃষ্টিতে অথৈর দিকে তাকিয়ে রইলেন। অথৈ ভয়ে জমে ফ্রিজড। অর্থের মা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, শাড়ি পরে কোথায় যাচ্ছিস রে? ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে বড় আম্মু। এই মিথ্যার খুব প্রয়োজন ছিল, না হলে কিছুতেই বের হওয়া যেত না। অর্থের মা বললেন, তোর আম্মু জানে? আম্মুকে একটু বলে দিও তুমি, আমার দেরি হয়ে যাচ্ছে, ফ্রেন্ডরা সবাই অপেক্ষা করছে। টাটা। অথই পা চালিয়ে বাসার দরজা দিয়ে কোনো মতে বের হলো। বাইরে সে লম্বা একটা শ্বাস নিল সে। বাসার গেট খুলে রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ল। রাস্তার বিপরীতে একটা রিক্সা দেখতে পেল। এটাই কি অর্কের ঠিক করা রিক্সা, না অন্য কোনো রিক্সা ভেবে পাচ্ছে না। ঠিক তখনই অর্কের নাম্বার থেকে মেসেজ এসে ঢুকলো অথৈর ফোনে। অথৈ চেক করে দেখলো রিক্সা চালকের বর্ণনা লিখে পাঠিয়েছে অর্ক। মুচকি হাসলো অথৈ। সাবধানে রাস্তা পার হয়ে সে রিক্সার কাছে গেল সে। কোনো কথা না বলে রিক্সায় উঠে বসলো। রিক্সাওয়ালাও কোনো কথা না বলে চালানো শুরু করেছে। বুকের ভেতর অস্থিরতা বেড়ে চলেছে। যেতে যেতে অথৈ চারদিকে তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। তাকে দেখে নিলেই সর্বনাশ। মিথ্যা সাজানো এত সহজ না। একটা মিথ্যা বলা সহজ, কিন্তু পরপর মিথ্যা কথা সে বলতে পারবে না।
সেরকম মানুষ সে নয়। রিক্সা এসে থামলো সুন্দর আলপনা দেওয়া একটা জায়গায়। অথই চারদিকে চোখ বুলালো। জায়গাটা এত সুন্দর যে তার নজর অন্যদিকে গেল না। রিক্সা থেকে নামার কথা বেমালুম ভুলেই গেল যেন। ঘুর কাটলো রিক্সাওয়ালা মামার কাশির শব্দে। উনি ক্রমাগত কেসে যাচ্ছেন। অথই তাড়াতাড়ি করে নেমে গেল। আশপাশে তাকিয়ে একটা দোকান দেখে সেদিকে গেল দ্রুত। দোকান থেকে একটা পানির বোতল কিনে দৌড়ে এলো রিক্সাওয়ালা মামার কাছে। ওনার পিঠের ওপর হাত দিয়ে মালিশ করে দিল, তারপর পানির বোতলটা হাতে ধরে দিল। উত্তেজিত কণ্ঠে বলল, চাচা, আপনি বসে পানিটা খেয়ে নিন। রিক্সাওয়ালা মামা রিক্সার উপরে বসলেন, পানি পান করতে লাগলেন। অথই অস্থির হয়ে চারদিক দেখছে। দুটো চোখ একজনকে দেখার তৃষ্ণায় ব্যাকুল হয়ে আছে। অন্তরে অদ্ভুত এক দাপাদাপি শুরু হলো তার। কিছুটা ভয় ভয়ও লাগছে, যার কারণে এখানে আসা। তাকে কোথাও দেখতে পাচ্ছে না। জায়গাটা সুন্দর বেশ। অথই সেখানে থাকা একটা বেঞ্চিতে বসলো। সূর্যের তাপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ফলস্বরূপ তীব্র গরমে অথৈর মুখখানা ঘামে চুপচুপ হয়ে গিয়েছে। ব্যাগ থেকে একটা টিস্যু বের করে আলতো করে মুখটা মুছে নিল সে। একটু বিরক্ত বোধ করছে বই কি, এখনো আসার নাম নেই অর্কর। ফোনটা হাতে নিয়ে মেসেজ করলো সে। আপনি আমাকে অপেক্ষা করানোর জন্য ডেকেছেন বুঝি? দেরি হলে আমার বাসায় জবাবদিহি করতে হবে। প্লিজ একটু তাড়াতাড়ি আসুন। মেসেজটা করে অথয় অপেক্ষা করতে লাগলো অর্কর রিপ্লাইয়ের, কিন্তু রিপ্লাই আসলো না। এভাবে অতিক্রম হলো আরও কিছুক্ষণ। অথয় বারবার ফোনের দিকে তাকাচ্ছে আর অস্থির হচ্ছে। সামনে একটা বিশাল পার্ক দেখা যাচ্ছে, লোকজন সেদিকেই বেশি। রাস্তার যানবাহনের তীব্র আওয়াজ শোনা যাচ্ছে। অথই উত্তর দক্ষিণ পূর্ব সব দিকে দৃষ্টিপাত করছে। অর্ককে কোথাও দেখতে পারছে না। নিজেকে আর কিছুতেই শান্ত রাখতে পারছে না ও। এভাবে ডেকে নিয়ে ঠকালো অর্ক তাকে। রাগে শরীর জ্বলে যাচ্ছে যেন। দ্রুত ব্যাগে বেঞ্চি থেকে উঠে দাঁড়িয়ে পড়ল সে। কোনো কিছু না ভেবেই উত্তর দিকে হেঁটে যেতে লাগলো। রিক্সাওয়ালা মামাটা এখানে নেই, থাকলে অবশ্যই তার রিক্সায় করে চলে যাওয়া যেত। এদিকে রিক্সারও দেখা মিলছে না। অথই নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। ব্যস্ত শহরের রাস্তায় যানবাহন বেপরোয়া অবস্থায় চলাচল করে। তীব্র হর্ন, যান্ত্রিক গাড়ির আওয়াজ ও মানুষের কোলাহল অতিমাত্রায় বেশি, যা মাথা ব্যথার প্রধান কারণ। পিচ ঢালা রাস্তায় রিক্সা করে কলেজে যাচ্ছে ফারিহা। আর কয়েক মাস পরে তার পরীক্ষা। এরপর সে এখানে থাকবে না, চলে যাবে খুলনায়। সেখানেই অ্যাডমিশন নেবে। বাসাতেও জানিয়ে দিয়েছে সেটা। খুলনায় তার ফুপি থাকেন, আপাতত সে ওখানেই থাকবে। এরপর সুবিধা পেলে হোস্টেলে চলে যাবে। বিরহ চিত্তে এসবই ভাবছিল সে। হঠাৎ করে তার রিক্সার সামনে একটা ছেলে এসে মুখ থুবড়ে পড়ে। রিক্সাওয়ালা থেমে যায় সাথে সাথে। ফারিহা বিচলিত হয়ে পড়ে। সে দেখে যে ছেলেটা তাদের সামনে এসেছে তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। কপাল, নাক ও ঠোঁটের অনেক জায়গায় বাজেভাবে ক্ষত লক্ষ্য করা যাচ্ছে। ফারিহা ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। হাত পায়ে কম্পন শুরু করলো তার। আরও অবাক হলো যখন ছেলেটার পেছনে সে অর্ণব তার কলার ধরে ওঠায়। ফারিহা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, স্তব্ধ হয়ে গেছে ও। এদিকে অর্ণব ফারিহাকে প্রথমে খেয়াল করেনি, কিন্তু রিকশায় নজর দিতেই ফারিহাকে দেখে সে চমকে ওঠে। তার হাত আলগা হয়ে যায় আহত ছেলেটার জামার কলার থেকে। ছেলেটা ক্ষমা চেয়ে বলে, আমাকে যেতে দাও, আমি আর এসব করব না। অর্ণব কোনো কথা বলে না। ফারিহাকে দেখে সে কোনো কথাই বলার সাহস পাচ্ছে না। ফারিহা কঠোর চোখে তাকিয়ে আছে অর্ণবের দিকে। ঘৃণায় চোখ সরিয়ে নিল সে। দ্রুত রিক্সাওয়ালাকে বলে উঠল, মামা আপনি রিক্সা চালান তো, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। রিক্সাওয়ালা তাড়াতাড়ি করে রিক্সা টান দিল। ফারিহা আর পিছনে তাকালো না। সে ভাবছে অর্ণব দিন দিন এত বাজে হয়ে যাচ্ছে কেন? কি হাল করেছে ছেলেটার? তাকানোই যাচ্ছিল না। এভাবে কেউ কাউকে মারে? এখনো বুকটা ধকধক করছে তার। অর্ণব নিজের মধ্য নিয়ে যেন। ফারিহা যা দেখলো সেটা পাঁচকান হলে মহা ঝামেলায় পড়বে। চয়ন অর্ণবের ঘাড়ে হাত রেখে বলল, যেতে দিলি ওকে, কিছু বলবি না? অর্ণব হাতের ইশারায় ছেলেটাকে চলে যেতে বলল। ফারিহার চলে যাওয়া রিক্সার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চয়ন ফের প্রশ্ন করল, মেয়েটা আজ কথা বলেনি কেন তোর সাথে? অর্ণব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, যেখানে মনের দরজা আমি বন্ধ করে রেখেছি সেখানে ওর কি বা বলার থাকবে? অর্ণব, বাদ দে, চল, ভার্সিটির দেরি হয়ে যাচ্ছে। তুই আগেও ঠিক করিসনি, এখনও তাই। কেন মেয়েটাকে এভাবে আহত করছিস? আহত? অর্ণবের ঠোঁটের কোণে বিদ্রুপ হাসি।
চয়ন রাগে চোখে তাকালো। অর্ণব ঠুটে হাসি বজায় রেখে বলল, আজকাল কি মেয়েদের নিয়ে রিসার্চ করছিস নাকি? কে কেমন অনুভব করছে তা বুঝছিস খুব দেখছি। মানুষকে দেখলেই বোঝা যায় অর্ণব। মানুষ দেখলেই যদি সব বোঝা যেত তাহলে সমাজে মুখোশধারীদের চেহারাটা সবার আগে প্রকাশ পেত। তুই পড়াবাড়ি এমন কথা ঘোরানোর জন্য জ্ঞান দিস। চল তো। অর্ণবরা চলে যাওয়ার জন্য উদ্যত হলো। 2 কদম এগোতেই থেমে গেল। তারা দেখলো ফারিহার চলে যাওয়া রিক্সাটা আবার তাদের দিকেই ফিরে আসছে। রিক্সায় ফারিহা বসে আছে। অর্ণব ও চয়ন একে অপরের মুখ দর্শন করলো। রিক্সা এসে থামলো তাদের সামনে। ফারিহা নেমে গেল দ্রুত। চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অস্বাভাবিক লাগছে তাকে। সে এসে দাঁড়িয়ে পড়লো অর্ণবের সামনে। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনি খারাপ, অতিমাত্রায় খারাপ। আপনার সাথে যেন আমার কখনোই দেখা না হয়। কথাগুলো বলে সে আবারও রিকশায় উঠে বসলো। হাতের ইশারায় রিকশাওয়ালাকে রিকশা ঘোরাতে বলল। অর্ণব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ঝড়ের মতো এলো, আবারও ঝড়ের মতো চলে গেল। যাওয়ার আগে আহত করে দিয়ে গেল অর্ণবকে। চোখ বন্ধ করে হাতের মুঠি শক্ত করে চেপে রেখেছে সে। লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিল। অতঃপর কিছু না বলে মুখে পাথর চেপে পা চালিয়ে চলে গেল অন্যত্র। রিকশার জন্য দাঁড়িয়েছিল অথই। কান্না পাচ্ছে ওর ভীষণ। এভাবে ঠকালো অর্ককে, জায়গাটাও অচেনা। অথই হাতের বাম দিকে চোখ ফেলতে একজনকে দেখল। সঙ্গে সঙ্গে তার মুখের আদল বদলে গেল। ঝাপটে ধরল ভয়, আশঙ্কা। চোখ মুখে চিন্তার ভাঁজ স্পষ্ট হলো। সে উপায় খুঁজতে শুরু করলো এখান থেকে পালিয়ে যাবার। মুখ ঘুরে উল্টো দিকে হাঁটা শুরু করলো সে। পেছন ফিরে না তাকালেও বুঝতে পারছে সে একজন তার পেছনে আসছে। অথই জোরে পা চালাতে লাগলো। এই অচেনা জায়গায় সে কোথায় যাবে? চিন্তা করতে করতে অথই ঘেমে গিয়েছে। সে না পেরে দৌড় শুরু করলো। দৌড়ে সে আগের জায়গায় এলো যেখানে রিক্সাটা থেমেছিল। কোনো কিছু না ভেবে সে পার্কের ভেতরেই ঢুকে পড়ল। ভিড়ের সাথে মিশে গেল সে। আড়াল হয়ে পেছনে আসা লোকটার দিকে নজর রাখছে। লোকটা তাকে খুঁজে চলেছে। কি সাংঘাতিক! লোকটা কিভাবে তার খোঁজ পেল? তবে কি ফলো করছে ওকে? লোকটা ঘুরে ঘুরে খুঁজে চলেছে অথইকে। না পেয়ে পার্ক থেকে বেরিয়ে গেল। অথই যেন হাফ ছেড়ে বাঁচল। লোকটা আর কেউই নয়, শিহাব। এখানেও চলে এসেছে। ভাইয়ার হাতে এত মার খায় তাও শিক্ষা হয় না ছেলেটার। কেন তার পেছনেই পড়ে আছে কে জানে। অথই আড়াল থেকে বেরিয়ে এলো। পেছন থেকে কেউ যেন তার কাঁধে হাত রাখলো। অথই ভয়ে জমে গেল। শিহাব এসেছে কি? ভয়ে ভয়ে পেছন ফিরে তাকালো সে। পেছন ফিরে তাকাতেই চমকে উঠল। ভয় উবে গেল মুহূর্তেই। হ্যাঁ, অথৈর সামনে অর্ক দাঁড়িয়ে আছে। শুভ্র রঙের পাঞ্জাবি পরনে ওর। চুলগুলো উপরের দিকে গোছানো। দুজনের দৃষ্টি কিছুক্ষণের জন্য একে অপরের উপর স্থির হয়ে গেল। এতক্ষণ অপেক্ষার পর দুজনের দেখার তৃষ্ণা মিটল। অন্তরের ব্যাকুলতা নিস্তব্ধ হয়ে গেল। পাশ থেকে এক হাক্কার বাঁশির আওয়াজ দিল। ঘুর কাটল দুজনের। অর্ক অথৈর একটু আগেকার মুখ দেখে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো কারণে ভয়ে আছো? অথৈ চুপ করে রইল। একটু আগের কথা ভাবতে লাগলো। শিহাব কিভাবে এলো এটাই মাথায় ঢুকছে না তার। অথই, হ্যাঁ হ্যাঁ, কি হলো? অর্কর ডাকে হুঁশ ফিরল অথৈর। ওর মুখটা শুকিয়ে গেছে। অর্ক বলল, কোনো সমস্যা? অথৈ অভিমানী কণ্ঠে বলল, আপনি আমার বড় সমস্যা। এতক্ষণ লাগে অপেক্ষা করি, আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমাকে বাসায় যেতে হবে দ্রুত। আপনি এত দেরিতে এলেন কেন? মেসেজের রিপ্লাইও দেননি। অর্ক কান ধরার ভঙ্গি করে ক্ষমা চেয়ে বলল, সরি, আমি গাড়িতে ছিলাম, তখন ফোন চেক করিনি। তাড়াহুড়োয় এখানে এসেছি। অথৈ কিছু না বলে চুপ করে রইল। আবার অর্ক ফের বলল, তুমি আমাকে এখনো বললে না, ভয় পেয়েছিলে কেন? শিহাব আমার পিছু নিয়েছিল। এখানে? অথৈ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। অর্ক রাগ উঠে যাচ্ছে। সহসা হাতে অথৈর দুহাত ধরল সে। ভরসার চোখে তাকালো অথৈর দিকে। বলল, আমি সব সময় তোমার পাশে আছি, কেউ কিছু করতে পারবে না। এলেই প্রাণ নিয়ে নেব একদম। অর্কর কথায় কেমন একটা অধিকার বোধ অনুভব করলো অথৈ। অবনত মস্তকে হাত ছাড়ানোর চেষ্টা করছে। অর্ক ছাড়ার বদলে আরো শক্ত করে চেপে ধরে। অথৈ ছটফট করে বলতে থাকে, হাত ছাড়ুন প্লিজ, কেউ দেখে ফেলবে। তো আপনি বুঝছেন না নাকি বুঝতে চাইছেন না? ছাড়ুন আমার হাত। অর্ক অথৈর হাত ছেড়ে দিল এবং বলল, আমাকে আগে একটা প্রশ্নের উত্তর দাও। অথৈ বিরক্তি নিয়ে বলল, কি?
আমার নাম্বারটা চিনলে কিভাবে? ট্রু কলারের মাধ্যমে। কোন যুগে বসবাস করেন এখনো? অর্ক কপালে হাত দিয়ে নিজের বোকামির জন্য আফসোস করে বলল, সিট, এটা তো মাথায় আসেনি আমার। তা আসবে কিভাবে? সারাদিন অন্য চিন্তা নিয়ে খুললে এসব ভুলে যাবে। অর্ক এ বিষয়ে আর কিছু বলল না। এই সময়টাকে প্রাধান্য দেওয়া উচিত মনে করল সে। মুগ্ধ দৃষ্টিতে অথৈর দিকে তাকিয়ে আছে ও। শাড়িতে কে অপরূপ লাগছে মেয়েটাকে। অথৈ অর্কের এমনভাবে তাকানো দেখে ভ্রু কুঁচকে নিল। অর্কর চোখে মুগ্ধতা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। কিছুটা দূরত্ব বজায় রেখে বলল, স্যার। অথৈর মুখ থেকে স্যার ডাকটা শুনে কিছুটা রেগে গেল অর্ক। কি বললে তুমি? আবার বলো দেখি। স্যার বলেছি। কেন, কি হলো? 2 দিন পর জামাই হব আর তুমি আমায় স্যার ডাকছ? জামাই? ব্যঙ্গ করে হেসে উঠল অথৈ। অতঃপর বলল, সময়কে ঠিক নেই যার, সে হবে আবার জামাই। তুমি এভাবে বলবে আমি কখনো ভাবিনি, মিস সুইসাইড। অর্ক শেষের কথাটা বলেই মিটমিট করে হাসলো। অথৈ বেজায় রেগে গেল। কোমরে হাত রেখে অর্কর দিকে ফিরে রাগে চোখে তাকে বলল, আবার সেই নাম? আপনাকে বললাম না এই নামে আমাকে ডাকবেন না। বেশ, ডাকবো না, তবে শর্ত আছে। কি শর্ত? অর্ক একটু ঝুঁকে বলল, আমাকে স্যার ডাকা বন্ধ করতে হবে। মনে মনে অথৈ স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে অন্য কিছু ভেবে বসেছিল। অর্ক অথৈকে ভাবতে দেখে বলে, মিস সুইসাইড, কি ভাবছেন? প্লিজ, ঠিক আছে, আমি আপনাকে স্যার ডাকবো না। সত্যি? হ্যাঁ, আর আপনিও এই নামে ডাকবেন না। আমি চলে যাচ্ছি এবার। কোথায় যাচ্ছ? বাসায়। অথৈ চলে যেতে নিল। অর্ক ওর হাত ধরে বসলো। অথৈ সেদিকে তাকাতেই অর্ক হাত ছেড়ে দিল। সরি। অথৈ কিছু বলল না। অর্ক অথৈর প্রশংসা করে বলল, শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে অথৈ, নীল রংটা তোমাকে বেশ মানিয়েছে। অথৈ কিছুটা লজ্জা পেল। অবনত মস্তকে আস্তে করে বলল, প্রশংসা করার জন্য ধন্যবাদ। বিনিময়ে হাসলো অর্ক। প্রস্তাব দিল সে, চলো ওই দিকটায় বসি একটু। বসা পরে, আগে এদিকে তাকাও তোমরা। হঠাৎ কোনো আগন্তুকের গলার আওয়াজে দুজনেই চমকে পেছনে তাকালো। পেছন ফিরে একজনকে দেখে ভয়ে জমে যায় দুজনেই। অথৈ বিস্মিত চোখে মুখে বলল, আপু তুমি? থামথামে পরিবেশ। মনে হচ্ছে এক্ষুনি একটা ঝড় উঠবে। এই ঝড় কোনো প্রাকৃতিক ঝড় নয়, বরং মানুষের জীবনকে তছনছ করে দিতে সক্ষম এই ঝড়। পার্কে অথৈর বাবা তাদের দেখে ফেলেছিলেন। উনি কোনো প্রশ্ন করেননি, শুধু বলেছেন চুপচাপ তার সাথে আসতে। অর্ক ও অথৈ দুজনেই বেশ ঘাবড়ে যায়। অথৈ খুব আতঙ্কে আছে। কি হতে যাচ্ছে তার সাথে এই ভেবে হাত পায়ে কম্পন হচ্ছে তার। শরীরের তাপমাত্রা নিম্নগামী হচ্ছে। অথৈ ও তার বাবা একটা রিকশায় আর অর্ক অন্য একটা রিকশায় করে এলো। অথৈর বাবা ওদের বাসায় নিয়ে এলেন। অথৈ ভয় পেয়ে অর্কর দিকে তাকালো। অর্ক তাকে চোখ দিয়ে ভরসা দিচ্ছে। বাসার ভেতরে গিয়ে দেখলো আফজাল হোসেন বসে আছেন ড্রয়িং রুমে। অথৈ যেন আরও বেশি ঘাবড়ে গেল। আফজাল হোসেন ওদের 3 জনকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা সবাই একসাথে? কি ব্যাপার? অথৈ অবনত মস্তকে দাঁড়িয়ে আছে সেখানে। আফজাল হোসেনের প্রশ্নে অথৈর বাবা জবাব দিলেন, দুজনকেই আমি একসাথে পার্কে দেখেছি ভাইজান, সাথে করে নিয়ে এসেছি। এদের কি করবেন আপনার উপর ছেড়ে দিলাম। অর্থির বাবা অবাক হলেন পুনরায়। আওয়াজ শুনে অর্থির মা ও অথৈর মা নিচে নেমে এলেন। অর্কের সাথে অথৈকে দেখে বেশ চমকালেন ওনারা। অথৈর মা ওকে দেখে জোরে বললেন, তুই না ভার্সিটি গিয়েছিলি? এত তাড়াতাড়ি ফিরলি কিভাবে? আর এই ছেলেটা এখানে কেন? অথৈর বাবা বিদ্রুপের হাসি দিয়ে বললেন, ভার্সিটিতে গিয়েছিল তোমার মেয়ে, তা ভার্সিটি বুঝি পার্কে হয়? অথৈ নিঃশব্দে কেঁদে চলেছে। আজ আর তার নিস্তার নেই। অথৈর মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, পার্কে মানে? কি বলছো তুমি এসব? এ তাহলে শোন, আমি হাসনাবাদে গিয়েছিলাম একটা কাজে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাইরে থেকে অথৈকে দেখলাম পার্কের ভিতরে। অথৈর বাবার মুখ থেকে কথাগুলো শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। সেই থেকে থামথামে পরিবেশ পুরো ঘর জুড়ে। শুধু অথৈর চাপা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আফজাল হোসেন দুজনকে দেখে চলেছেন। উনি গভীর চিন্তায় মগ্ন হয়ে রইলেন। আর মধ্য থমথমে পরিবেশ কাটিয়ে ঝড়ের আগমন ঘটল। অথৈর মা দ্রুত ব্যাগে এসে অথৈর গালে পরপর 3টা থাপ্পড় মারেন। থাপ্পড়গুলো এতটাই জোরে ছিল যে অথৈ তার আঘাত সইতে না পেরে ড্রয়িং রুমের সোফার উপর হ্যান্ডেলের উপর গিয়ে পড়ে। ফলস্বরূপ অথৈ দারুণ ব্যথা পায় কপালে। ঘটনার আকস্মিকতায় সবাই হতবিহ্বল হয়ে যায়।
আফজাল হোসেন সোফা থেকে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বললেন, এসব কি হচ্ছে? তুমি ওকে এভাবে মারলে কেন? আমার বাড়িতে মেয়েদের গায়ে আমি আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দিইনি, আর তুমি সেখানে ওকে 3-3টে থাপ্পড় দিলে। কোন সাহস ওকে মারলে তুমি? আফজাল হোসেন গলা উঁচু করে গম্ভীর স্বরে কথাগুলো বললেন। অর্থের মা সে অথৈকে ধরল। অথৈ আর নিজের কান্না চেপে রাখতে পারল না, শব্দ করে কেঁদে উঠল। অর্কর বুকের ভেতর কেমন করে উঠল। আজ ওর জন্যই অথৈকে বিনা দোষে শাস্তি পেতে হচ্ছে। অথৈর মা বললেন, ওকে মেরে ফেলে দেইনি, এটাই ওর ভাগ্য ভাইজান। আপনি ওর হয়ে কথা বলবেন না। কতটা নিজ কাজ করেছে তা ভাবতেই আমার ঘৃণা লাগছে। ও অন্যায় করলে ওকে বকবে, দরকার পড়লে বোঝাবে, কিন্তু গায়ে হাত তুলবে না বলে রাখলাম। আমার বাড়িতে এসব হবে না। কিন্তু ভাইজান, ও আজকে যা করছে তা ক্ষমার অযোগ্য। কোন সাহসে ও আমাদের মিথ্যে বলে এই ছেলের সাথে দেখা করতে গিয়েছিল? ফায়াজ সেদিন বলল ছেলেটা নাকি খুব ভালো, অথর জন্য প্রস্তাবও রেখেছিল। আমরা তো রাজিও হয়েছিলাম। বলুন তাহলে কেন এর আগেই আমাদের এসব দেখতে হচ্ছে? তাহলে কি দাঁড়ায় ভাইজান? আপনি বুঝতে পারছেন ওদের মধ্যে আগে থেকেই একটা সম্পর্ক আছে। অর্ক এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে অথৈর বাবাকে বোঝানোর চেষ্টা করে বললেন, ভুল ভাবছেন আপনারা। দেখুন, আজকের ঘটনার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। ভুলটা আমার হয়েছে। ওকে জোর করে দেখা করতে বলেছিলাম আমি। আমাদের মধ্যে তেমন কিছু নেই যেমনটা আপনারা ভাবছেন। আদনান হোসেন বেজায় ছুটে গেলেন অর্কের উপর। উনি রেগে তেড়ে সে অর্কর কলার ধরে শাসিয়ে বললেন, তুমি আমাকে বোকা পেয়েছো, উকিলের চোখেও ফাঁকি দিতে পারে না। অন্যায় তো করেছো, আবার বড় গলায় তা অস্বীকার করছো। অর্ক মাথা নত করে দৃঢ় গলায় বলে, আপনি ভাবতেই পারেন আমি অন্যায় করেছি, আমি স্বীকার করব না সেটা, কিন্তু অথয়ের কোনো দোষ নেই তাতে। আসলে আমি অথয়ের কলেজের টিচার ছিলাম। আমার ওকে ভালো লাগতো। ওকে আমি অনেকভাবে বোঝানোর ট্রাই করেছিলাম, কিন্তু অথয় নিজেকে অনেকটাই দূরে রাখতো। বিশ্বাস করুন, অথয়ের সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। আমি একতরফা ওকে পছন্দ করি। ফায়াজ ভাইয়াকে বলাই সে বলে দিয়েছিল আপনাদের সাথে আলাপ করতে, আমি যেন আমার বাবা মাকে নিয়ে প্রস্তাব নিয়ে আসি। আঙ্কেল, অথয় এসবের কিছুই জানে না। আমি ওকে কালকে ফোন দিয়েছিলাম দেখা করার জন্য, সব কিছু বলেও দিয়েছিলাম। তাই সে আমার কথা রাখতে দেখা করতে গিয়েছিল। আমার অন্যায় থাকলে আমাকে শাস্তি দিতে পারেন, মাথা পেতে গ্রহণ করব, কিন্তু অথয়ের গায়ে আর একটা আঘাতও করবেন না প্লিজ। কথাগুলো বলে লম্বা একটা শ্বাস ফেলল অর্ক। এতক্ষণ অনবরত কথা বলায় তার দম বন্ধ হয়ে আসছিল। আফজাল হোসেন স্তব্ধ হয়ে অর্কর কথাগুলো শুনছিলেন। আদনান হোসেন অর্কর কলার ছেড়ে দিলেন ঠিকই, কিন্তু মুখ বন্ধ রাখলেন না উনি। এক প্রকার গর্জে উঠে চেঁচিয়ে বললেন, তার মানে সেদিন পাত্রবাবুকে তুমি তাড়িয়েছো। আমি ঠিকই সন্দেহ করেছিলাম তোমায়। নিশ্চয় কোথাও গন্ডগোল ছিল, নাহলে হুট করে ওরা তারা দিয়ে কিছু না বলে চলে যাবে কেন? তুমি আমার মেয়ের সম্বন্ধে ভেঙেছো। ফায়াজ বাবা এ কাকে নিয়ে এসেছো? আদনান সাহেব ধাপ করে সোফায় বসে পড়লেন। অর্ক দৃঢ়তার সাথে অস্বীকার করে বলল, না আঙ্কেল, আমি ওদের কিচ্ছু বলিনি। ফায়াজ ভাইয়ার সাথে কথা বলতে গিয়ে সিফাত শুনেছিল। বিশ্বাস করুন, আমি ওকে বলিনি কিছুই। ফায়াজকে একটা কল কর আদনান, অর্তির সহ আসতে বল। আমি একটু উপরে যাচ্ছি, অতইকে ঘরে নিয়ে যাও। আর অর্ক, তুমি এখানে বসো, আমার সাথে অনেক আলোচনা আছে তোমার। গম্ভীর হয়ে কথাগুলো বললেন আফজাল হোসেন। উনি এখন পরিস্থিতি সামলানোর জন্য মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত বের করেছেন। আপাতত একটু বিশ্রাম নিলে এ বিষয় নিয়ে ভাবা যাবে। উনি উপরে চলে গেলেন। অথৈকে নিয়ে গেল অর্থির মা। যাওয়ার আগে এক পলক অর্কের দিকে তাকালো সে। চোখের কার্নিশে এখনো জমা হয়ে আছে জল। অর্ক বুকে ব্যথা অনুভব করলো। অথৈর বাবা ও মা মাথায় হাত দিয়ে একে অপরের দিকে তাকিয়ে আছেন। অর্ক নিচু হয়ে দাঁড়িয়ে আছে তাদের সামনে, মনে মনে ভাবছে অন্য কিছু। বেলা গড়িয়ে পড়ল, সূর্য হেলে পড়ল পশ্চিম আকাশে। সূর্যের রক্তিম আলো মেঘের সাথে মিশে সুন্দর একটা রং তৈরি হয়েছে। চারদিক কেমন লাল লাল হয়ে আছে। রক্তিম মেঘগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে। গোধূলির সৌন্দর্য বোধহয় একই বলে। যতক্ষণ পরে সূর্যাস্ত হবে। পাখিরা নানা ঝাপটে উড়ে যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ছোট বাচ্চাদের হই হুল্লোড়ের আওয়াজ কানে ভেসে আসছে। মনে হচ্ছে খেলার মাঠ থেকে ফিরছে তারা। চোখ মুখে প্রশান্তি নিয়ে বাড়ি ফেরার এক অপার আনন্দ তাদের। ওর থেকে নিয়ে ফায়াজ মাত্রই ঢুকলো মির্জা ভবনে। মির্জা ভবন হলো অর্ণবদের বাসভবনের নাম।
অর্ণবের দাদা মোস্তফা মির্জার নামানুসারে তাদের বাসার নাম রাখা হয়েছে মির্জা ভবন। অর্থের বাবার সিদ্ধান্ত ছিল এটা, যদিও তাদের দুই ভাইয়ের নামের শেষে মির্জা নেই, তবে অর্ণবের নামের শেষে মির্জা আছে। অর্ণবের পুরো নাম হলো অর্ণব মির্জা। অর্থে বাসার ভেতরে এসে দেখলো সবাই বসে আছে সোফায়। অর্ককে দেখে আরও অবাক হলো সে। সবার চেহারা দেখে বুঝলো কিছু একটা ঘটেছে এখানে। অর্থি ও ফায়াজ প্রথমে সবাইকে সালাম করলো। কিছু বুঝতে না পেরে আহাম্মকের মতো তাকিয়ে রইল তারা। ততক্ষণে অর্ণবও চলে এসেছে বাসায়। অর্ণব সবাই ঢুকেছে। বাসার ড্রয়িং রুমে এতজনকে দেখে সেও কিছুটা অবাক হয়ে যায়। আরও বিস্মিত হয় অর্ককে দেখে। ছেলেটার মুখটা শুকনো আমসত্ত্বর মতো হয়ে আছে। অর্ণব হৃদয় কুঁচকে নিল। শান্ত স্বরে প্রশ্ন করল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।